মঞ্চে উপস্থিত ছিলেন কমরেড বাদশাদা, আপনাদের সামনে বক্তব্য রেখেছে ঐশী। এই অঞ্চলের বাম কংগ্রেস নেতৃত্ব, যে সমস্ত মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রাম অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, এতদিন ধরে এত প্রেশারটা হাই ছিল, যখন আমার একটু লো প্রেশার হয়ে গেছে, ফলে এখন একটুখানি কথা বলতে অসুবিধা। কিন্তু লাস্ট কদিন প্রচারে যাদবপুর কেন্দ্র আমাদের প্রত্যেকের জন্য প্রেস্টিজ ফাইট। যাদবপুরে আমরা জিতবো, এই জেতার অঙ্গীকার নিয়ে এখানে আমরা এসেছি। তাই প্রেশার হাই হোক অথবা লো, এইবারের নির্বাচনে আমাদের জোশটা হাই থাকতে হবে, তাই তো? একদম একদম। টালিগঞ্জ এলাকা বামপন্থীদের পুরনো এলাকা, বামপন্থীদের তৈরি করা মাটি। এখানে নতুন করে আমার খুব লম্বা ভাষণ দেওয়ার কিছু নেই, কিন্তু আমি যখন আসছিলাম গাড়ি নিয়ে, আমি দেখলাম অ্যাটলিস্ট দুটো তিনটে জায়গা যেখানে সৃজনের যে বড় পোস্টার, এরকম যে প্ল্যাকার্ড লাগানো, সেগুলো ভাঙা পড়ে রয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া ইত্যাদি হয়েছে। যে জিনিসটা আমার একটু ইন্টারেস্টিং লাগলো তা হলো, ঠিক যে জায়গাটায় সৃজনের বড় ফ্লেক্সটা ভেঙে পড়ে আছে, তার ঠিক ওপরেই বিজেপির ফ্লেক্সটি, বিজেপির পোস্টারটা কিন্তু অটুট, তাতে একটা আঁচ পর্যন্ত লাগেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অঞ্চলে যারা তৃণমূলের তাবড় তাবড় নেতা, যারা মাইকে দাঁড়িয়ে খবরের কাগজে, টিভির পর্দায় প্রতিদিন বিজেপির বাপ্পান্ত করছে, বিজেপি ফ্যাসিস্ট শক্তি, তাকে হারানোর জন্য নাকি মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই হচ্ছে, গণতান্ত্রিক শক্তিকে একসাথে এনে, ধর্মনিরপেক্ষ শক্তিকে একসাথে এনে। আমি তো সেই নেতাদের জিজ্ঞেস করব, আমাদের একটু বুঝিয়ে বলুন না, ঠিক কোন ইকুয়েশনে, ঠিক কোন ক্যালকুলেশনে, ঠিক কোন গণনায় ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদকের ছবি ছিঁড়তে আপনাদের মন চায়, অথচ তার ঠিক ওপরেই আরএসএস এর একজন বড় নেতা, তার ছবি লাগানো থাকে, আপনি সেটাকে গায়ে হাত দেন না? তার মানে কি আপনিও মেনে নিচ্ছেন এই যাদবপুর কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের যাদের সাথে লড়াই, তৃণমূল যাদেরকে ভয় পাচ্ছে, ওই মাইকে বলার জন্য বিজেপি, আসলে সেটা লাল ঝান্ডা, আসলে সেটা কাস্তে হাতুড়ি, তারা বামপন্থীদের এই তৃণমূলীরা ভয় পাচ্ছে, তাই আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়, আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়, আর ওদের বন্ধু বিজেপি, ওদের বন্ধু আরএসএস, তাদের ফ্লেক্স ব্যানার, তাতে ওরা হাত পর্যন্ত দেন। আমরা প্রথম দিন থেকে বলেছি, কেন্দ্রের বিজেপি সরকারকে যদি হারাতে হয়, রাজ্যের তৃণমূলকে হারাতে হবে। কেন? এটা কোনো গাল ভরা কথা নয়। তৃণমূলের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশের জায়গা নেই, কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা বলছি আইডিওলজিক্যালি, আদর্শগতভাবে তৃণমূল বিজেপি দুজনে এক জায়গা থেকে জন্মেছে, আরএসএস এর জঠর থেকে ওদের জন্ম। কেন বলেছি আমরা এই কথা? আপনি দেখুন, আমি অনেক পুরনো ইতিহাসে যাব না। মমতা ব্যানার্জিকে আরএসএস কেন দুর্গা বলেছিলেন সে কথায় আমরা যাব না। কেন জ্যোতিবাবু বলেছিলেন যে কংগ্রেসের মধ্যেকার সাম্প্রদায়িক অংশগুলোকে নিয়ে আরএসএস তৃণমূল তৈরি করেছে, আমি সে কথায় যাব না। তৃণমূল কতবার এনডিএর সঙ্গে ঘর সংসার করেছেন সে কথায় আমি যাব না। কতবার মমতা ব্যানার্জি বলেছেন ওনার আরএসএস নিয়ে অসুবিধা নেই, বিজেপিকে নিয়ে অসুবিধা, সে কথা আমি বলবো না। 2021 সালে এই এলাকার যিনি প্রার্থী ছিলেন বিধানসভা, তিনি যে খোলাখুলি বলেছিলেন তৃণমূলের যে আমি আরএসএস করি, আমি আরএসএস এর শাখা করি, আমি সে কথাতেও যাব না। আমি খালি আপনাদের মনে করা, এই লাস্ট ফেজের আগের ফেজ পর্যন্ত আমরা দেখলাম নির্বাচন হয়েছে, প্রায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। কিন্তু যেটা আসার বিষয় ছিল, তাহলে এই গোটা ফেজগুলোতে নির্বাচনের এজেন্ডা কী ছিল? রাজনীতি, রুচি, ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা স্ক্যাম, গ্যাসের দাম বেড়ে যাওয়া, ওষুধের দাম বেড়ে যাওয়া, ছেলে মেয়েদের চাকরি না পাওয়া, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া, এইগুলো, এই বিষয়ের উপর দাঁড়িয়ে মানুষ কথা বলছিলেন, এই বিষয়ের উপর দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে। আপনি দেখুন, ঠিক আগের ফেজের সময় থেকে মমতা ব্যানার্জি কোন কথাগুলো বলা শুরু করলেন। হঠাৎ করে আমি মাইকে দাঁড়িয়ে কি বললাম? কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে। আচ্ছা, উনি অনেক উন্নয়ন করেছেন, এইটা বোঝানোর জন্য আর অন্য কোনো উপমা উনি পেলেন না? উনি বলতে পারতেন তো, সাগর শেষ হয়ে যাবে, হিমালয় শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, বললেন না কেন? হঠাৎ করে ধর্ম গ্রন্থগুলোকে টেনে আনলেন কেন? কোরআনের কথা, গীতার কথা টেনে আনলেন কেন? এই যে নির্বাচন থেকে ধর্মটাকে আমরা ব্যাক স্টেজে পাঠিয়ে দিয়েছিলাম, এই যে প্রথম দফা থেকে সেলিম দ্বারা যেভাবে ময়দানে নেমেছিলেন, যেভাবে নির্বাচন করিয়েছেন, তাতে যেভাবে বামপন্থীরা তৃণমূল বিজেপির বাইনারি ভেঙে রুচি হকের প্রশ্ন নিয়ে একদম সেন্টার স্টেজে চলে এসেছিল,
মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী দুজনেই প্রমাণ করেছেন রুটির প্রশ্নে যদি নির্বাচন হয় তাহলে তো তৃণমূল অথবা বিজেপি কারুর খাতা খুলবে। তাই খুব সুচারুভাবে, খুব সুপরিকল্পিতভাবে ধর্মকে টেনে আনবেন। আপনারা দেখলেন কার্তিক মহারাজ সম্পর্কে উনি একটা কমেন্ট করলেন, তাই নিয়ে তার পরের দিন বিজেপি রাস্তায় নেমে গেল। রুটির প্রশ্নগুলোকে আবার পিছন দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা, ধর্মের নামে, জাতের নামে, অমুক মঠ, তমুক মন্দির, অমুক মসজিদ এর নামে আবার নির্বাচন করার চেষ্টা করলেন। আমরা দেখলাম তমলুকে কে পুচকে নেত্রী তৃণমূলের, সে মাইকে দাঁড়িয়ে কি বলল? দেবাংশুকে ভোট করবেন কারণ দেবাংশু ভগবানের অংশ, আল্লাহর অংশ, রামের অংশ। আমি বলছি যদি দেবাংশুকে নিয়ে এতই প্রচার করতে হতো, ও বলতে পারত তো যে দেবাংশু খুব ভালো পাপোশ, লোকের বাড়ির চৌকাঠে দারুণ শুয়ে থাকতে পারে, ওই জন্য আপনারা ওকে ভোট দেবেন, বলতে পারতেন। অথবা বলতে পারতেন যে দেবাংশু দারুণ ঝগড়া করে, সন্ধ্যেবেলা 6টা-7টায় টিভি খুললেই নানা ধরনের ইললজিক্যাল কথা নিয়ে ওকে বকবক করতে দেখতে পাওয়া যায়, বলতে পারতেন। অথবা বলতে পারতেন দেবাংশু একজন দারুণ সঙ্গীত রচয়িতার নাম, পাড়ায় পাড়ায় ডিজে বাজে ঢিক 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 খেলা হবে, ঢিক টিক টিক খেলা হবে, বলতে পারতেন। যে এত ভালো গান লিখেছে ছেলেটাকে আপনারা ভোট দেবেন? এই সমস্ত কথা না বলে ওই বাচ্চা মেয়েটাও সে ধর্ম নিয়ে টানাটানি করলো কেন? কারণ তৃণমূল বিজেপি ঠিক এই পরিবর্তনটাই চায়। যবে থেকে 2011 সালে মমতা ব্যানার্জি সরকারে এসেছে, আমার আপনার এই রাজনৈতিক পরিসরটাকে বদলেছে। 2011 আগে অব্দি ভাবুন, নির্বাচন হচ্ছে, ইভেন 2011 নির্বাচন কি ইস্যু? আমরা বলছি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, আর মমতা ব্যানার্জিরা বলছেন মা মাটি মানুষের সরকার। কি ডিবেট হচ্ছে সন্ধ্যাবেলা? আমাদের শিল্পনীতি সঠিক কিনা, আমাদের জমি অধিগ্রহণ নীতি সঠিক কিনা, তার উপর দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে। নির্বাচনের একটা রাজনৈতিক অভিমুখ রয়েছে, অর্থনৈতিক অভিমুখ রয়েছে, সামাজিক অভিমুখ রয়েছে। আপনি ভেবে দেখুন এই 2021 নির্বাচন কি এজেন্ডা ছিল? শিল্পনীতি নিয়ে কথা বলছে, জমি অধিগ্রহণ নীতি নিয়ে কথা বলছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, হবে কি হবে না এইটার কাউন্টার কেউ করছে না। 2021 নির্বাচনী এজেন্ডা কি ছিল? কার বউ কার সাথে পালিয়ে গেছে, বর তৃণমূলে বউ বিজেপিতে, গার্লফ্রেন্ড তৃণমূলের প্রার্থী, বয়ফ্রেন্ড বিজেপির প্রার্থী, এই নিয়ে আলোচনা হচ্ছে। কার বর বউ, স্বামী স্ত্রী, প্রাক্তন জামাই, প্রাক্তন শ্বশুর, এর ওপর দাঁড়িয়ে 21 সালের নির্বাচন তারা পুরো কাটিয়ে দিল। এই যে রাজনৈতিক পরিসর থেকে, নির্বাচনের পরিসর থেকে রাজনীতিকে সরিয়ে দেওয়া, তার পরিবর্তে এই সমস্ত জিনিসপত্র, রাজনীতির জিনিসপত্র, ধর্ম কর্ম এগুলোকে টেনে আনা, এটা একটা সুচারু পরিকল্পনা। আপনি যখন রুটির পরিবর্তে আপনার আইডেন্টিটি, আপনার পরিচিতির ভিত্তিতে ভোট করেন, আপনি আসলে RSS এর জন্য, বিজেপির জন্য জায়গা করে দেন। মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়ে বলেন যে আমি মুসলিমদের মসিহা, রমজান মাস, প্রতিটা মাস পুরো মাসটা রোজা রাখতেন না, উপোস রাখতেন না, গান্ডে পিণ্ডে গিলতেন, আর সন্ধ্যেবেলা ইফতারির সময় মাথায় সাদা কাপড় দিয়ে চোখ বুজে হাত সামনে রেখে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ নাটক করতেন। কেন নাটক করছে? উনি ভাবছেন ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ করলে মুসলিমরা সব তাকে ভোট দিয়ে দেবেন। আচ্ছা, মুসলিম মানুষের ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ ছাড়া কিচ্ছু চাই না? তারা খালি এইটুকু চান। 2011 সাল থেকে আজকে 2024 সাল, একটা নিয়োগ আপনি করতে পারলেন না যে নিয়োগটা কোর্টের মধ্যে গিয়ে চ্যালেঞ্জ হলো না। এই এতগুলো বছর ধরে যে বেকার যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতী বাড়িতে বসে রয়েছে, তাদের মুসলিম পরিবারের ছেলে মেয়ে নেই, তারা চাকরি চায় না। 2011 সালের পর থেকে মাদ্রাসা কমিশনের পরীক্ষায় নিয়োগ হয়নি, এইটা 2024 সাল। মুসলিম পরিবারের মেধাবী যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতী, তারা চাকরি চায় না। কি অপরাধ ছিল মইদুল মিদদের? সবার জন্য কাজ চেয়েছিল তো, সবার পেটে ভাত চেয়েছিল তো, পিটিয়ে খুন করলেন কেন ওকে পশ্চিমবঙ্গের রাস্তায় নবান্ন অভিযানের পর? তখন মনে পড়েনি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ? সৈফুদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনার SFI এর নেতা, সূর্যকান্ত মিশ্রর মিটিং থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলী গুন্ডারা পিটিয়ে খুন করেছিল। মরার আগে সৈফুদ্দিন যখন জল চেয়েছিল, ওই জলটুকু পর্যন্ত নসিব হয়নি, তখন মনে পড়েনি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ? আমার জেলা হাওড়ার ছেলে আনিস খান কেন খুন করেছিলেন? আনিস খান NRCC এর বিরোধিতা করতে বলে। আনিস খান একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি চুরির বিরোধিতা করতে বলে রাত্রি 1:30টার সময় আনিসের বাড়ি গেছিলেন আপনারা। ওর 70 বয়সী বাবা, ওই সালেম খানের বুকে বন্দুক ঠেকিয়েছিলেন আপনারা। চোখের সামনে একটা বাবা তার জলজ্যান্ত ছেলেকে খুন হতে দেখেছিল, মনে পড়েনি তখন? না, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ? মমতা ব্যানার্জিরা এই চোখের সামনে একটা পর্দা তৈরি করেছে, যেখানে একটা ইমেজ মেকিং চলছে, যেখানে বোঝানোর চেষ্টা হচ্ছে এই ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ করে উনি মুসলিম দরদি,
অথচ মুসলিম পরিবারের সাধারণ খেটে খাওয়া পরিবারের তাদের সমস্যা, তাদের যন্ত্রণা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের বিপদ আপদ, তা নিয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলছেন না। উনি আমাদের সবার সামনে মুসলিমদের পরিচয়টাকে প্রাথমিক করে দিলেন, মুসলিম পরিবারের ছেলে মেয়েদের রুটি রুজি হকের কথাটা গৌণ করে দিলেন, মুখ্য হয়ে গেল পরিচিতিটা। যদি মুসলমানদের পরিচিতিটা মুখ্য হয়ে যায়, যদি মমতা ব্যানার্জি এরকম একটা ইমেজ দেন, পারসেপশন দেন যে মুসলিম মাত্রই সে আমার ভোটার, মুসলিম মাত্রই সে দুধেল গায়, মুসলিম মানেই সে আমায় ভোট করবে, তার উল্টো দিকে রাস্তাটা কত সহজ হয়ে যায়, তখন বিজেপি তো গিয়ে বলতে পারবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যদি ইমাম ভাতা আর ওই মুয়াজ্জেম ভাতা দেয়, তাহলে আমরা হিন্দুরা কেন পুরোহিত ভাতা চাইব না? সহজ হয়ে গেল। ওরা গিয়ে বলতে পারে যে মমতা ব্যানার্জি যদি বলেন সমস্ত মুসলিমরা আমাকে ভোট দাও, তাহলে আমি বিজেপি কেন বলতে পারবো না হিন্দু খতরে মে হ্যাঁ इसलिए हिंदुओं को भाजपा को वोट करना चाहिए। মতুয়াদের পরিচিতি নিয়ে রাজনীতি, রাজবংশীদের পরিচিতি নিয়ে রাজনীতি, আদিবাসীদের পরিচিতি নিয়ে রাজনীতি, এই পরিচিতির রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স পশ্চিমবঙ্গের বুকে তার জনক মমতা ব্যানার্জি। আজকে যে পরিচিতির রাজনীতির ওপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদীরা, বিজেপিরা এই পশ্চিমবঙ্গকে দুটুকরো করতে চাইছে। আমি আর আপনি, আমরা যারা সাধারণ মানুষ, এই অঞ্চলের মানুষ যারা, আমরা তো প্রশ্ন করব। সাম্প্রদায়িকতার প্রশ্নেই মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুলতে হবে। আরএসএস বিজেপিকে জায়গা করে দেওয়ার প্রশ্নেই মমতা ব্যানার্জিদের ওই কাঠগড়ায় তুলতে হবে। এখানে যিনি প্রার্থী হয়েছেন, আমার কারোর সাথে ব্যক্তিগত কিছু বলার নেই, কিন্তু আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগলো যখন আমি দেখলাম আপনার এখানকার যাদবপুরের প্রার্থী তিনি একটা রামনবমীর মিছিলে গেলেন হাওড়াতে, আমার জেলায়। আমার খারাপ লাগলো এই কারণ আপনার এখানকার যিনি প্রার্থী তাকে যেভাবে আমরা দেখেছি, যাদবপুর থেকে পড়াশোনা করা মেয়ে, আউটস্পোকেন, তিনি আমার পক্ষে বলুন অথবা বিপক্ষে স্পষ্ট কথা বলতে পারেন, এটাই তো তার ইমেজ। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তিনি মমতা ব্যানার্জির 1 নম্বর সৈনিক হবে, এটাই তো এক্সপেক্টেড। সেই মানুষটা কি করে এমন সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িত হলেন যা আসলে আমার পশ্চিমবঙ্গের, আমার ভারতের ধর্ম নিরপেক্ষ রাজনীতির সঙ্গে কোথাও যায় না? তাহলে কি ধর্ম নিরপেক্ষতাটা মুখোশ? তাহলে কি প্রগতিশীল হওয়াটা শুধু যাদবপুরের ভোট নেওয়ার জন্য? প্রগতিশীলের মুখোশ যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে ওই দিলীপ ঘোষ আর আপনার এখানকার প্রার্থী, তাদের আইডিওলজি, তাদের আদর্শে কোথাও কোনো পার্থক্য নেই, কোথাও কোনো ফারাক নেই। এই প্রশ্ন তো আমাকে আপনাকে করতে হবে। প্রগতিশীলতা তো একটা মুখোশ নয়, প্রগতিশীলতা, প্রোগ্রেসিভনেস একটা ব্যাজ নয় যে আপনি সকালবেলা উঠে পড়ে ফেলতে পারেন। ধর্ম নিরপেক্ষতা, প্রগতিশীল রাজনীতি প্রতিদিনের চর্চা, প্রতিদিনের জীবন যাপনের মধ্যে দিয়ে আপনাকে চর্চা করতে হয়। একদিন হঠাৎ করে মাইকে দাঁড়িয়ে গান গাইলেই সেই প্রগতিশীল রাজনীতির অংশ আপনি হতে পারেন না। আমি আশা করব এই অঞ্চলের মানুষ যারা আমাদের কথা শুনতে পাচ্ছে, আগামী দিনে যখন ভোট করতে যাবেন, যাদবপুরের ঐতিহ্য, যাদবপুরের ইতিহাসকে মাথায় রেখে ভোট করবে। এর আগে আপনারা যাদের যাদের ভোট করেছে, আমি বলেছিলাম শ্রীরামপুরে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন কল্যাণ ব্যানার্জি, 15 বছরের এমপি, তাকে দেখা যায়নি 15 বছরে। আমি মজা করে শ্লেষের সঙ্গেই বলেছিলাম যে মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া কেন? অনিল কাপুরের একটা সিনেমা ছিল যাতে অনিল কাপুর ঘুরি পড়লে গায়েব হয়ে যেত। আমি বলেছিলাম আমার এমপিও তাই, নির্বাচনের আগে খুব হাত নাড়েন, বাচ্চা বলে নেন, লোককে মালা করিয়ে দেন, নির্বাচনে জিতে যাবার পর আর ওনার টিকি দেখা যায় না। উনি বোধহয় ওই মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা পরে ফেলেন। যাদবপুরের অবস্থা তো আরও খারাপ। মিস্টার ইন্ডিয়া সিঙ্গুলার না, মিস্টার ইন্ডিয়া প্লুরাল। একের পর এক এখানে যারা আপনাদের এমপি হয়েছে তাদের কোথাও তো খুঁজে পাওয়া যায়নি। আমি শুনলাম মমতা ব্যানার্জি এসে বলেছেন যে আগের বার আপনাদের যিনি এমপি ছিলেন সে ঠিক সার্ভিস দিতে পারেনি, আমাদের ভুল হয়েছিল। আচ্ছা, মমতা ব্যানার্জি গ্যারেন্টি নিতে পারেন? এখানকার তৃণমূলের নেতারা এই গ্যারেন্টি নিতে পারবে যে আজ থেকে 5 বছর পর আবার মমতা ব্যানার্জি এসে অন্য কোনো অভিনেত্রীর হাত ধরে বলবেন না আগামী 5টা বছরে খুব ভালো করবে, বিগত 5টা বছরে আমাদের একটা ভুল হয়ে গেছে? আমরা চাইবো এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আমার আপনার ভোটে জিতে, আমার আপনার ট্যাক্সের টাকা এমএলএ হলেন, এমপি হলেন, পার্লামেন্টে গিয়ে সেলফি টেলফি তুললেন, তারপরে লোকের সাথে হাত মেলানোর সময় হাতে গ্লাভস পরে নিলেন, সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত ঐতিহ্য মনে রেখে এইবারের নির্বাচনে আপনারা এমন মানুষকে ভোট করবেন যে মানুষ সত্যিকারে আপনাদের জনপ্রতিনিধি। কংগ্রেস সৃজন ভট্টাচার্য এই আপনার এলাকার ছেলে, যাদবপুরের ছেলে, ও লড়াই আন্দোলন বড় হয়ে ওঠা সবটা এই অঞ্চলের মধ্যে দিয়ে। আপনার যদি মনে হয় সৃজনের চাইতে আপনার এলাকার জনপ্রতিনিধি বা আপনার প্রতিফলন, আপনার প্রতিছবি অন্য কেউ ভালো হতে পারে, তাহলে অবশ্যই অন্য কাউকে ভোট করবেন।
কিন্তু আপনার যদি মনে হয় যাদবপুরের এমপি এমন হবে যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বক্তৃতা পেশ করবেন সারা ভারতের লোক আঙুল তুলে বলবে ওই যে যাদবপুরের এমপি, ওই যে আমাদের সৃজন ভট্টাচার্য, যার কথা সারা ভারতের লোক চোখ তুলে শুনবে, তাহলে আমি আশা করব আপনারা আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে সৃজন ভট্টাচার্যকে জয়যুক্ত করবেন। 4 নম্বর ভুল হয়ে গেছে, 2 থেকে 4। আর যেটা বলা খুব দীর্ঘায়িত করার জায়গা নেই। যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তিনি তৃণমূলের সমর্থক হন, তিনি বিজেপির সমর্থক হন, তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক না। আমি আশা করব আপনি নির্বাচনে ভোট দেওয়ার আগে আপনার বাড়িতে যদি আমার বয়সী, সৃজনের বয়সী কোনো ছেলে অথবা মেয়ে থাকে তার মুখের দিকে তাকাবেন। আপনি দেখবেন এই ছেলেটা, এই মেয়েটার ভবিষ্যতের দায়িত্ব কে নিতে পারে। যারা আমার আপনার ছেলে মেয়ের চাকরি বিক্রি করে বান্ধবীর খাটের তলায় 50,000 কোটি টাকা লুকিয়ে রাখলো, তারা নিতে পারবে? যারা প্রতিদিন ধর্মের নামে, জাতের নামে আমাদের ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে, তারা আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিতে পারবে? যারা আমার আপনার ছেলে মেয়েদের প্রজন্মটাকে একটা ক্রিমিনাল বানাতে চাইছে, পড়াশুনো করতে দিচ্ছে না, চাকরি বাকরি দিচ্ছে না, এই 18 থেকে 40 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য তো লিখে গেছিলেন 18 বছর বয়স দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এই যে মাথা তোলবার ঝুঁকি যাদের রয়েছে, তাদের হাতে আপনি যদি কাজ দেন, তাদের হাতে আপনি যদি শিক্ষা দেন, সে তার মতো করে কাজ করবে। তার হাতে যদি বন্দুক ধরিয়ে দেন, পিস্তল ধরিয়ে দেন, তাহলে সে তার মতোই কাজ করবে। মমতা ব্যানার্জিরা, নরেন্দ্র মোদীরা আমার আপনার প্রজন্মকে ক্রিমিনাল বানাতে চায়। আর আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার এই যাদবপুর থেকে সৃজন যখন জিতবে, ওই তৃণমূল বিজেপি যাদের হাতে বন্দুক লাঠি তুলে দিল, তাদের প্রত্যেকের হাতে স্থায়ী চাকরির খাম সৃজন তুলে দেবে। কাউকে আপনাদের হাত পেতে থাকতে হবে না। আপনারাও যদি সেই ভবিষ্যৎ চান, তাহলে সৃজনকে ভোট করবেন। আমার যে মায়েরা আমার কথা শুনতে পাচ্ছে, যারা ভাবছেন আমরা তো লক্ষ্মীর ভান্ডার পাই, দিদি টাকা দেয়, তাহলে দিদিকে ভোট দেবো না কেন? প্রথমত দিদি আপনাকে টাকা দেয় না। কালীঘাটে মমতা ব্যানার্জি টাকার গাছ লাগায়নি যে পিসি আর ভাইপো সকালে গিয়ে গাছ নাড়ায়, 1, 2, 3টে টাকা পড়ে, সেই টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেয় না। আপনি গাড়িতে পেট্রোল ভরান, ট্যাক্স দেন। আপনি 5 টাকার পার্লেজি বিস্কুট কেনেন, আপনি ট্যাক্স দেন। ওই ট্যাক্সের টাকা সরকারের কাছে যায়। সেই ট্যাক্সের টাকা থেকে আপনি লক্ষ্মীশ্রী, যুবশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী, যা যা ভাতা, সেই সমস্ত কিছু পান। কোনো ওয়েলফেয়ার স্কিম নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কোনো ওয়েলফেয়ার স্কিম আমরা আসলে বন্ধ হবে না। কিন্তু আমার লক্ষ্মী মায়েদের বলবো, আপনার বাড়িতে তো একটা কার্তিক আছে, একটা গণেশ আছে, একটা সরস্বতী রয়েছে। যে বাচ্চাটা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওর কি হবে মা? 1200 টাকায় ঘর চলবে? 1000 টাকা গ্যাসের দাম, তেলের দাম, আটার দাম কত? 1000 টাকায় 1200 টাকায় তো আপনার ঘর চলবে না। আমাদের সঙ্গে আসুন, আপনার লক্ষ্মীর ভান্ডার যেমন আছে তেমন থাকবে। আপনি যদি আমাদের জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠান, আপনার লক্ষ্মী, সরস্বতী, গণেশের জন্য আমরা চাকরি নিয়ে আসব। আপনাকে আর লক্ষ্মীর ভান্ডারের অপেক্ষায় হাত পেতে বসে থাকতে হবে না। আপনার সন্তানেরা তার উপার্জনের টাকায় আপনার কোল ভরিয়ে দেবে। আপনি পক্ষ নেবেন, আপনি তাদের সঙ্গে থাকবেন। আমি যে দুটো কথা বলে শেষ করব, এই এলাকা রিফিউজি এলাকা, কমরেডরা আসার সময় আমাকে এই বিল্ডিংটা দেখাচ্ছিল, যে বিল্ডিং আগের বার পুরসভার সময় ওরা দখল করেছিল তো? ওরা ভেবেছিল এইসব বিল্ডিং দখল করলে বোধহয় টালিগঞ্জের মানুষের মন দখল করা যাবে। আমার কমরেডরা তার পরের দিনই বুঝিয়ে দিয়েছেন যে এই টালিগঞ্জের মাটি লাল মাটি, এই লাল মাটিতে খালি সবুজ পতাকা পুঁতে তাকে দখল করা যাবে না। এই লাল ঝান্ডার লাল মাটিতে লাল পতাকাই পথ করে উঠবে। আগামী দিনে সেই কথাই যেন আমরা পুনরায় ওদের স্মরণ করিয়ে দিতে পারি, এই আশা, এই ভরসা আমি রাখবো। আর যে শেষ কথা বলা, এখানে যে কমরেডরা বসে আছেন, যারা এজেন্ট হবে, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকবেন। এজেন্টদের বুথ ছাড়া চলবে না। এজেন্ট যদি বুথ কামড়ে পড়ে থাকে, তাহলে বামপন্থীদের হারাতে পারে এমন শক্তি কারুর হয়নি। যারা ভয় পাচ্ছে যে এজেন্ট বসবো, তৃণমূল মারতে পারে, ওদের কাছে পুলিশ আছে, টাকা আছে, অনেক কিছু আছে, হতেই পারে ওরা মারবে। কিন্তু এটুকু জেনে রাখুন, যদি ওই 1 তারিখ মার খান, তাহলে 4 তারিখের পর থেকে প্রতিদিন পাল্টা দেওয়ার সুযোগ পাবেন। আপনাকে পক্ষ নিতে হবে, আপনি কোনটা করবেন। 1 তারিখ মার খেয়ে বুথ বাঁচিয়ে সৃজনকে জেতাবেন, নাকি আরো 5টা বছর 10টা বছর ওদের সামনে মাথা নিচু করে থাকবেন? যদি 1 তারিখ আপনি রুখে দাঁড়ান, আমি বলছি মানুষ তৈরি আছে। আমার নিজের অভিজ্ঞতা, আমার পাশের পাড়ার যে বুথটি, সেখানে যিনি তৃণমূলের নেতা এবং নেত্রী, দুজনেই এজেন্ট বসেছে। তার মেয়ে প্রথমবারের ভোটার, 18 বছর বয়স, আমার বাড়ির ডাক নাম জয়ী।
সে ভিতরে এসে বলেছে আর যাই হোক আমি আমার প্রথম ভোটটা জয়দিদিকেই দেব, কোনো চোর ডাকাত গুন্ডা বদমাইশকে দেব না। আমার প্রজন্মের 18রা তৈরি রয়েছে সৃজনদের, প্রতিকূলদের, সুজনবাদের, সায়রা শাহ আলিমদের ভোট দেওয়ার জন্য। আমাদের কাজ হবে, লাল ঝান্ডার কর্মীদের কাজ হবে ওই 18 বছরের বাচ্চাগুলোর প্রথম ভোট যৌবনের পক্ষে করানোর। আমাদের দায়িত্ব হবে ওদের ভোট ওদের মতো করে দেওয়ানোর। আমি বিশ্বাস করি আমার কমরেডরা আর 2-3টে দিন যদি একটু মাটি কামড়ে পড়ে থাকেন, আগামী 4 তারিখ পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করবো। কেউ আমাদের আটকাতে পারবে না। এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করলাম। শুক্রিয়া ক্লাব সিংহ। সামনে এসে দাঁড়ালে কি করে আমরা দেখবো? তারপরেও তৃণমূল কংগ্রেস ভোটারদের প্রভাবিত করার বিভিন্ন চেষ্টা করবে। আমি তারাইকে বলতে শুরু করেছি যে দেখেন জিনিসের দাম খুব বেড়েছে, চাকরি বাকরি বাজার খারাপ, তৃণমূল যা দিচ্ছে নিয়ে নিই, দিয়ে সিগন্যালটা করতে আমাদের কংগ্রেসরা তো বলেনি অঞ্চলের মানুষের কাছে আমি শেষ কথা কেবল এই বিশ্বাস আস্থা তৈরি করতে চাইব। যাদবপুর আমরা জিততে চলেছি ভোটটি ভালো করে, এবং আপনাদের কাছে আবেদন থাকবে যে যে পার্টি ভোট না ভোট পরে আমরা ছোটবেলা থেকে উৎসবের চেহারা তাই তো তারা স্বাস্থ্য যে রকমই খাবার দাবার সঙ্গে সাথে নেতাজি বাবুদের মানুষ 98-এর মানুষ উৎসবের মেজাজে সকাল সকাল যে পার্টিকে ভোট দিতে এতদিনে আমরা প্রার্থীরা আমরা পড়াশোনা করে ফেলেছি, আর এখন লাস্ট মোমেন্ট সাজেশন দেখে যেটুকু পরীক্ষা একটা দিন আমাদের আপনারা নির্বাচক, আমরা পরীক্ষক, আমরা চেষ্টা করবো যেসব আমরা যারা বিরোধী রাজনীতি করি আমরা চেষ্টা করবো পরীক্ষার ঘরে রাত যেন ভরা থাকে এবং সেটা থাকবে সরল হতে। বরঞ্চ দুঃখী করতে পারবে না শাসক দলের লোকেরা। এখন পরিষ্কার কথা, সবাই মিলে একসাথে ভোটটা দিতে চান, ঠান্ডা মাথায় দল বেঁধে। আমি রুজির কথা প্রথম দিন থেকে বলছি, এই নেতাজি বাবুর মোড়ে 3-4 ক্ষেপে যতটা সভা হয়েছে একই ক্যাসেট পাঠিয়েছি, তাই তো কনসাসলি বাঁচিয়েছি। বিরোধীদের প্রতিপক্ষদের চেষ্টা করেছি ব্যক্তিগত আক্রমণ তরফে না যাওয়ার কনসাসে। রাজনৈতিক কতগুলো কথা তো বলতে হচ্ছে ঠিক, বিরোধীরা যদি খুব প্রসূত করেনি তারা আমাকে ব্যক্তিগতভাবে করতে পারে কথা বলেছে, ঠিক আছে ওগুলো ভাটকে আমি তুমি অভাব মিলে আমি উত্তর দেবো না, ঠিক আছে ছেড়ে দিলাম। 98-এর মানুষ বছরের পর বছর ভোটের পর ভোট যে জিনিস প্রত্যক্ষ করেননি, বিগত পৌরসভায় সেই জিনিস কোথাও কোথাও প্রত্যক্ষ করেছে।